নমস্কার, আমি সৃজা। জাপানে একটা ওয়ার্ক কালচার আছে, জানেন তো? মানে এটা জাপানের প্রতিটা কোম্পানির বা প্রতিটা অফিসের এটা সিস্টেম। জাপান যেহেতু ভীষণভাবে একটা ডিসিপ্লিনড দেশ, সেখানে প্রত্যেকটা জিনিস খুব ডিসিপ্লিনড ওয়েতে হয়, কোনোভাবেই নিয়ম ভাঙা যায় না এবং নিয়ম ভাঙলে শাস্তি পেতে হয়। সেই কারণের জন্য ওদের জীবনটা একটু বোরিং। বিশেষ করে সেটা যদি কোনো চাকরির ক্ষেত্রে হয়, কর্মক্ষেত্রে হয়, সেটা আরও বেশি বোরিং। অনেক দীর্ঘ সময় কাজ করতে হয় এবং ভীষণ ডিসিপ্লিনড ওয়েতে কাজ করতে হয়। আর সেই কারণের জন্য কর্মীদের মধ্যে, এমপ্লয়িদের মধ্যে ভীষণভাবে ক্ষোভ দানা বাঁধে। আর এই কথাটা ওখানকার যারা কোম্পানি চালান, যারা বস, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, জোনাল হেড, ম্যানেজার, যা যা হয় আর কি, উঁচু পোস্টের লোকজন আর কি, তারা সবাই সেটা বোঝেন। আর সেই কারণের জন্য জাপানের একটা ওয়ার্ক কালচার হচ্ছে, এখানে যারা চাকরি করেন তাদের প্রত্যেকে অফিসের ডেস্কে কোম্পানির তরফ থেকে একটা ছোট পুতুল দেওয়া হয়, যে পুতুলটাকে দেখতে অনেকটা বসের মতো। তো সেই পুতুলটার কাজ কি? সেই পুতুলটার কাজ হচ্ছে, তো যখন এই এমপ্লয়ি কাজের প্রেশারে বিরক্ত হয়ে যান, যখন তার মাথা গরম হয়ে যায়, রাগ হয় বসের উপরে প্রচণ্ড, তখন ওই ছোট পুতুলটাকে উনি পাঞ্চ করেন, যাতে মনের ওই পুরো ক্ষোভটা ওই পুতুলটার উপর চলে যায়। ওই ক্ষোভটা যাতে কাজের মধ্যে এফেক্ট না পড়ে এবং যিনি বস রয়েছেন তার পর্যন্ত যেন ক্ষোভটা আর না পৌঁছয়, তার আগেই ক্ষোভটা মিটে যায়, কাজের ক্ষেত্রটাও সঠিক হয়ে যায়, কাজটাও সঠিকভাবে হয় এবং রাগটা বস অবধি পৌঁছয় না বা উঁচু পোস্টে যারা রয়েছেন তাদের অবধি পৌঁছয় না। এইটা হচ্ছে জাপানের ওয়ার্ক কালচার। আর এই কালচারটাকে বলে পেপার গেমস ব্যাড বস ভুডু ডল বা আই লাভ মাই জব ভুডু ডল অফিস গিফট। এই যে এইসব তথ্য, এগুলো আমি কিন্তু গুগল থেকে জেনেছি আর কি। এটার জন্য আমি জাপান কোনোদিন চাইনি। এখন আপনাদের মনে হতে পারে যে আমি হঠাৎ করে জাপানের ওয়ার্ক কালচার নিয়ে কেন কথা বলছি। তার কারণ হচ্ছে, জাপানের এই ওয়ার্ক কালচারটার সঙ্গে আপাতত 4 মে বা 9 মের পর থেকে আমাদের এই রাজ্যের কালচারটা কেমন একটা ভীষণভাবে মিলে যাচ্ছে। কিরকম মিলে যাচ্ছে? আমরা টিভি খুললেই দেখতে পাচ্ছি তৃণমূলের যারা ছোটোখাটো লোকজন আর কি, এই কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, হ্যাঁ, ছোট মেজো সেজো নেতা, তাদেরকে পুলিশ কোমরে দড়ি বেঁধে সকলের সামনে ঘোরাচ্ছে আর মানুষ তাদের দেখলে ডিম ছুঁড়ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে, আমরা জানি ইতিমধ্যেই তৃণমূল দলটা ভেঙে গেছে এবং ভেঙে গিয়ে একটা নতুন তৃণমূল দল তৈরি হয়েছে এবং সেই নতুন তৃণমূল দলে প্রতিদিনই বিধায়কের সংখ্যা বাড়ছে। এখন বোধহয় 64 না 65 হয়ে গেছে, 80 জন ওদের ছিল, এখন বোধহয় 64-65 হয়ে গেছে। ওদিকে সাংসদও ভেঙে তারা বিজেপিতে নয়, রীতিমতন এনডিএতে যোগ দিচ্ছে। তো এই চলছে পুরো সিনারিওটা। এখন প্রশ্নটা হচ্ছে যে, এই যে তৃণমূল ভেঙে একটা নতুন তৃণমূল দল তৈরি হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই যে নতুন তৃণমূল দল যারা বিরোধী হিসেবে বিধানসভায় যাচ্ছে এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চুজ করা হচ্ছে, এই লোকগুলো যারা নতুন তৃণমূলে রয়েছে তারা সবাই গঙ্গার মতন পবিত্র লোক। আপনি কি বলতে চাইছেন যে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, ফেরহাদ হাকিম, এই লোকগুলো, এদের করার কোনো অপরাধ নেই? এরা সবাই প্রত্যেকে একদম পবিত্র মানুষ। শুধুমাত্র অপরাধ করেছে, শুধুমাত্র কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে লোকাল কাউন্সিলর, পাড়ার মস্তান, পঞ্চায়েত প্রধান, এদেরকে যত দোষ করেছে সব এরা করেছে। আর উঁচু তলার যারা নেতা তারা সবাই ভালো তৃণমূল হয়ে গেছে। তাদের দ্বারা আপনি, আমি, আমাদের এই গোটা সমাজ কোনোভাবে এফেক্টেড হয়নি। এটা কি সত্যি কথা? এটা কি হতে পারে? আপনারা ভালো করে চিন্তা করুন বিষয়টা। বাকি আর অন্যদের কথা ছেড়ে দিন, শুভেন্দু অধিকারী, তাকে তো আমরা হাত পেতে টাকা নিতে দেখেছি, নারদায় ঘুষ খেতে দেখেছি। ছেড়ে দিন, নারদার ঘুষ নয়, আমি ধরে নিলাম ওটা ওনার বিষয়, তাও ধরে নিলাম, উচিত নয় তাও ধরে নিলাম। চাকরি চুরির ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নাম জড়ায়নি, তো এখন শুভেন্দু অধিকারী ভালো বিজেপি মুখ্যমন্ত্রী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি বোধহয় কাল না পরশুই টিভিতে দেখছিলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রচন্ড গর্বিতভাবে উনি বাইট দিচ্ছেন, আমার দিকে তো কেউ ডিম ফিম ছুঁড়ছে না, আমি একজন মাত্র গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার দিকে কেউ ডিম ছুঁড়ছে না, তার তিনি গঙ্গার মতন পবিত্র মানুষ? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, চুরি, জোচ্চুরি ছেড়ে দিন,
ধর্ষণের মতন গুরুতর অভিযোগ ছিল এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর নিজেকে নির্দোষ কিভাবে প্রমাণ করতে হয় সেসব তো আমরা জানি, সেসব তো ছেড়েই দিন। আর কি বলবো, আইন আদালত নিয়ে কথা বললে আবার আমার বিরুদ্ধে অন্য রকমের অ্যাকশন হয়ে যাবে। কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন গলা উঁচিয়ে বলেন যে আমি একজন মাত্র গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু পাবলিক আমাকে কিচ্ছু বলছে না, আমাকে পুজো করছে, আমাকে একদম সোনার ছেলে বলে মনে করছে, তখন বাংলার মানুষ হিসেবে আমার লজ্জা হয় এবং আশা করি আপনাদেরও লজ্জা হয়। কি বলতে চাইছেন উনি? যে বাংলার মানুষ একজন ধর্ষককে পুজো করছে, বাংলার মানুষ একজন ধর্ষককে ভালো বলছে? বাংলা কি উত্তরপ্রদেশ হয়ে গেছে? না, হয়নি। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জাপানের ওয়ার্ক কালচারটা, যেটা হচ্ছে সেটা আরএসএস এর গেম প্ল্যানিং, যেটা হচ্ছে সেটা আরএসএস এর সাজানো নাটক, যার স্ক্রিপ্ট লেখা হচ্ছে নাগপুরের কেশব ভবন থেকে। আপনাদের ভিতরে তৃণমূলের জন্য ক্ষোভ রয়েছে, যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা আপনাদের সামনে দেখানো হচ্ছে। তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে, তৃণমূল নেতাদের দেখলে ডিম ছোড়া হচ্ছে। কিন্তু কাদের ডিম ছোড়া হচ্ছে, কাদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে? যারা আসলে মেজো সেজো ছোট নেতা, কিন্তু আসল লোকজন এই পার্থ ভৌমিকের মতন লোকজন, এই কাকলি ঘোষ দস্তিদারের মতন লোকজন, এই সায়নী ঘোষের মতন লোকজন, এরা যাদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অপরাধ, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তারা কিচ্ছু না, তারা সবাই ভালো তৃণমূল হয়ে গেছে, তারা সবাই একদম গঙ্গার জলের মতন পবিত্র হয়ে গেছে। কেন? কারণ আরএসএস মনে করেছে, তাই আরএসএস মনে করেছে যে আমাদের এ রাজ্যে আসলে কিচ্ছু নেই, কিছু ফেক প্রোফাইল আর প্রশাসন ছাড়া আমাদের এ রাজ্যে সংগঠন করার মতন একটা লোক নেই। তাই তৃণমূলের পায়ে হাতে ধরা ছাড়া আমরা এ রাজ্যটা চালাতে পারবো না, তাই তৃণমূলকে দলে নিতে হচ্ছে। তাই শ্রমিক ভট্টাচার্যকে প্রথমে বলতে হচ্ছে তৃণমূলকে নেব না, তারপরে 180 ডিগ্রি ঘুরে বলতে হচ্ছে ভালো তৃণমূল হলে নেব। তাই শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে তৃণমূল দলটা বাংলায় আর থাকবে না, সব দল থাকবে কিন্তু তৃণমূল থাকবে না। তারপর দেব জুনমালিয়ার সঙ্গে বসে বৈঠক করছে। এই দেবকে গরু চুরির কেসে ডাকা হয়নি, ইডি ডাকেনি, আমরা সব ভুলে গেছি, আমাদের সমস্ত মেমোরি লস হয়ে গেছে। কেন না? আরএসএস সাজানো নাটক করছে বলে। আমি ব্যক্তিগতভাবে কোনো অপরাধীকে কোমরে দড়ি পরিয়ে প্রকাশ্যে ঘোরানো বা ডিম ছোড়া এগুলোর বিরুদ্ধে, কারণ আমি মনে করি না এগুলো সঠিক বিচার ব্যবস্থার কোনো নীতি নির্ধারক হতে পারে বলে। মানুষ নিজের হাতে আইন তুলে নেবে, আজকে ডিম ছুড়ছে, পরের দিন বোম ছুড়বে। অবশ্য বোম ছোড়ার ঘটনা তো এখানে ঘটেই গেছে, তামান্না থেকে তানভীর, যাই হোক, বোম ছুড়ে মেরে ফেলার ঘটনা অলরেডি ঘটে গেছে, আর নতুন করে কি বলবো। তো আমি এই জঙ্গলরাজের পক্ষে নয়, কিন্তু যদি সত্যি সত্যি এই জঙ্গলরাজ তৈরি করতে হয়, যদি সত্যি সত্যি অপরাধীদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হয় বা অপরাধীদের দিকে ডিম ছোড়া হয়, তাহলে সেগুলো তৃণমূলের বড় নেতাদের থেকে শুরু করা উচিত। তাহলে সেগুলো মমতা ব্যানার্জি থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে দেখে করা উচিত। এরকম বেছে বেছে কখনো বিচার হয় না, আর বেছে বেছে যেটা হয় সেটা নাটক, আর সেই নাটকটাই করছে এই আরএসএস। কারণ আরএসএস স্ক্রিপ্টটা তৈরি করেছে। আপনাদের প্রচুর ক্ষোভ রয়েছে, তৃণমূলের জন্য অসংখ্য মানুষের চাকরি চলে গেছে, শিক্ষকতার চাকরি চলে গেছে, অসংখ্য মানুষ দীর্ঘদিন ডিএ পাননি, অসংখ্য মানুষ আবাস যোজনার টাকার ভাগ দিয়েও বাড়ি পাননি, অসংখ্য মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন, বিভিন্নভাবে গুন্ডামি সহ্য করেছেন, অসভ্যতা সহ্য করেছেন, সঠিকভাবে বাঁচতে পারেননি, স্কুল বন্ধ হয়ে গেছে, আপনার ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে পারছে না, কলেজে ধর্ষণ হয়েছে। তৃণমূলের গত 15 বছরের আমল এমন একটা সময় গেছে এ রাজ্যে যেটাকে আমরা কালো দিন হিসেবে ধরতে পারি। এটা আলাদা বিষয় যে ওই কালো দিনের থেকেও বেশি কালো দিন এখন এসে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত আমাদের এ রাজ্যের সব থেকে কালো দিন হিসেবে আমরা এই 15 বছর ধরতে পারি। এবং তৃণমূলের সঙ্গে জড়িত এরকম একজন ব্যক্তি নেই, একজন ব্যক্তি নেই যে এই অসভ্যতাগুলোর মধ্যে, এই মানুষ যে ডিপ্রাইভড হয়েছেন 15 বছর ধরে, সেইগুলোর মধ্যে মানুষ যে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, বিভিন্নভাবে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, সেগুলোর সঙ্গে জড়িত নয়, এরকম একজন মানুষও নেই। তাই এই যে নাটকটা আপনারা দেখছেন, অ্যাকচুয়ালি টিভি চ্যানেল কিনে নিয়ে আরএসএস বিজেপি এই যে আপনাকে নাটকটা দেখাচ্ছে, সেটা আসলে জাপানের ওই পুতুল খেলার মতন, যে আপনার ওই রাগ, এই যে ডিম ছোড়া হচ্ছে, আপনার ভিতরের ওই রাগটা ক্রমশ প্রশমিত হচ্ছে। আপনি ভাবছেন তৃণমূলকে তো দারুণ শাস্তি দিয়েছি, তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, তৃণমূল নেতাদের দেখলে ডিম ছুটছে। আসলে কিচ্ছু না। আরএসএস যাদের মনে করেছে তাদের প্রয়োজন নেই, আরএসএস যাদের মনে করেছে তাদেরকে টিমে জায়গা দেবে না, বা আরএসএস যাদেরকে বুঝতে পেরেছে যে এদেরকে চাইলেও আনা যাবে না, অথবা
আরএসএস বুঝেছে যে এরা আসলে আমার কাজের নয়, শুধুমাত্র তাদেরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, শুধুমাত্র তাদেরকে ডিম ছড়া হচ্ছে। আর যাদেরকে আরএসএস মনে করেছে যে তাদেরকে দিয়ে আরএসএস এর কাজ হবে, বিজেপির কাজ হবে, বিজেপির পারপাস সার্ভ হবে, তাদেরকে ভালো তৃণমূল ট্যাগ দিয়ে আপনাকে আমাকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলকে দেখলেই ডিম ছোড়া হচ্ছে এই স্ক্রিপ্ট লিখে সারাদিন টিভি চ্যানেলে দেখিয়ে আসলে আমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে। বাজারে ঘাটে এই ডিম থেরাপি নাম দিয়ে আলোচনা করে আসলে আপনার আমার রাগের পরিমাণ কমানো হচ্ছে। কিন্তু আমরা কি ভুলে যাব যে তৃণমূল এই আমলে, মানে এই 15 বছরে ঠিক কি কি দুর্নীতি করেছে, ঠিক কি কি অসভ্যতা করেছে, ঠিক কি কি মানুষের সঙ্গে প্রতারণা করেছে? না, আমরা ভুলবো না। এটা বিহার নয়, এটা উত্তরপ্রদেশ নয়। আমি বিহারবাসী উত্তরপ্রদেশবাসীকে ছোট করছি না, কিন্তু গোবলয় আর বাংলার কালচার সম্পূর্ণভাবে আলাদা। বাঙালি আর বিহারিদের কালচার সম্পূর্ণ আলাদা, এবং বাঙালিরা প্রথম থেকেই অনেক বেশি সাংস্কৃতিক, অনেক বেশি রুচিশীল এবং অনেক বেশি প্রতিবাদী। তাই মাথায় রাখবেন যে ভালো তৃণমূল বলে আসলে কিছু হয় না। ভালো তৃণমূল আসলে অনেকটা সোনার পাথর বাটির মতনই মেথ। ভালো তৃণমূল কখনো হতে পারে না। তাই আরএসএস যাদেরকে চুজ করেছে তারা কোনো ভালো তৃণমূল নয়, আসলে তারা আরএসএস এর কাছের লোক, আসলে তারা আরএসএস এর প্রজেকশন, আসলে তারা আরএসএস এর হয়ে তার পারপাস সার্ভ করবে, এর বাইরে আর কিচ্ছু না। গত 5 বছর ধরে আমরা দেখে এসেছি যে বিধানসভায় আসলে বিরোধী শূন্য, বিধানসভা আসলে তৃণমূল ভার্সেস তৃণমূল চালাচ্ছে। আর এখন এবার থেকে আমরা দেখব বিরোধী শূন্য না হলেও বিধানসভাটা আসলে বিজেপি ভার্সেস বিজেপি চালাচ্ছে। নতুন তৃণমূল আসলে একটা মেথ, নতুন তৃণমূল আসলে একটা গল্প, নতুন তৃণমূল আসলে একটা স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট লেখা হচ্ছে আরএসএস এর সদর দফতর থেকে।